তো আমার কাছে একটি রিপোর্ট আছে, মানবাধিকার রিপোর্ট। মানবাধিকার রিপোর্টে বলছেন যে বার্মায় আমার জন্ম, কিন্তু বার্মা সরকার বলেছে সে দেশ আমার নয়। আমি বাংলাদেশে বড় হয়েছি, কিন্তু বাংলাদেশ সরকার বলছে আমি এখানে থাকতে পারবো না। রোহিঙ্গা হিসেবে আমার মনে হয় আমি কুমির আর সাপের মাঝখানে আটকা পড়ে গেছি, এবং একদিকে কুমির আছে আর একদিকে সাপ আছে, মাঝখান থেকে বড় ইনহিউম্যান লাইফ লিড করছেন তারা। আমি একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে আমার কথাটি 2-4 মিনিটের মধ্যে শেষ করব। প্রায় 5 কোটি মানুষ মায়ানমারে বসবাস করে, যাদের মধ্যে প্রায় 20 লাখ লোক রোহিঙ্গাদের মধ্যে আছে। এই 23টি উপজাতি সেখানে বসবাস করে। গুরুত্বপূর্ণ উপজাতির মধ্যে কারেন আছে, যারা থাইল্যান্ডের সাথে ঝগড়া করে মরতেছে প্রতিদিন, আছে মগ, আছে রোহিঙ্গা, আছে রাখাইন যারা বৌদ্ধ সম্প্রদায়। এবং এই উপজাতির ক্লেশ অনেক দিন থেকেই সেখানে চলে আসে। এবং যে বিখ্যাত ব্যক্তিত্ব আছেন যিনি মরিস ইস্ট ছিলেন, দক্ষিণ পূর্ব পররাষ্ট্রনীতি যিনি বিশ্লেষণ করতেন, and he propagated the thing Myanmar was such a country যাদের ডিপ্লোম্যাটিক পলিসির মধ্যে এটা ছিল যে let me alone। একটা টাইম পর্যন্ত তাদের ডিপ্লোম্যাটিক পলিসিটা এরকমই ছিল যে আমাকে একা থাকতে দিন, কারোর সাথে আমি এঙ্গেজ হতে দিয়েন না আমাকে। কিন্তু লাস্ট 10 years it has exceeded its limits, এবং যেখানে দেখা যায় যে মায়ানমার কোনো না কোনো ভাবে কোনো না কোনো পর্যায়ে পরাশক্তিগুলোর সাথে কানেক্টেড হয়েছে, এবং বেসিক্যালি কানেক্টেড হয়েছেন উইথ চায়না, which is one of the most influential power in the Security Council। এবং সিকিউরিটি কাউন্সিলের এই পাওয়ারের সাথে এক হওয়ার পরে মায়ানমার has got extra benefits in international politics। এবং এখানে আমার কাছে কিছু তথ্য আছে যে মায়ানমারের গ্যাসটা কেমন করে চায়নার কাছে আস্তে আস্তে যাচ্ছে, চায়না এত ইন্টারেস্টেড কেন মায়ানমারে। এবং সলিউশনের সময় আমি বলবো হোয়াট আর দি রিজনেবল সলিউশনস। অনেক সলিউশন হইতে পারে আবেগ অনুভূতির ভিত্তিতে, আসলে সেই সলিউশন হবে না আনলেস দিস ইজ এ লজিক্যাল ইন্টারপ্রিটেশন যদি সেখানে না থাকে। এখানে একজনের একটা উক্তি আছে আমার এখানে লেখা, একজন রোহিঙ্গা, তিনি বলছেন যে আমি যদি বিয়ে করতে চাই তাহলে আমাকে 9 জায়গা থেকে পারমিশন নিতে হয়। অর্থাৎ তিনি যদি 9 জায়গা থেকে পারমিশন নিতে নিতে বিয়ে করার বয়স পারও হয়ে যান, তারপরে তিনি বিয়ে করতে পারবেন না। This is such an inhuman and degrading treatment in international law, considering the human rights background, which has never been connected with the humanitarian point of view. That must not be supported from the humanitarian point of view. একজন লোক যদি প্রাপ্তবয়স্ক হয়, he must be given permission to get married himself. But this is such a law which must not be taken into account on the point of view যে একজন মানুষকে বিয়ে করার বয়স পার হয়ে গেলেও 9 জায়গার পারমিশন না পেলে তিনি বিয়ে করতে পারবেন না। এটা পৃথিবীর কোন ল সাপোর্ট করে? ইভেন ফ্রম দি মঙ্গোলীয় বাহিনী, তাতারীয় বাহিনীও এরকম আইন দ্বারা পরিচালিত হতো না। দিস ইজ ভেরি ব্যাড। এবং একজন চেয়ারম্যান, ওখানে চেয়ারম্যানকে অকটা বলা হয়, এই অকটাকে 4 লক্ষ টাকা দিতে হয় যদি কেউ বিয়ে করতে চায়। এবং সেই আরেকটি ইনফরমেশন আমার কাছে আছে, একজন বলছেন যে আমার গরুটা বিক্রি করতে গেলে আমার সরকারের কাছ থেকে পারমিশন লাগবে। সরকারের কাছে গিয়ে দাঁড়িয়ে থেকে একজন বলছেন যে ভাই আপনার গরুটা আমার নামে একটু বিক্রি করতে চাই, আপনি কি পারমিশন দিবেন? গরুর মালিক কিন্তু তিনি বলছে আপনার গরু, বলা যাচ্ছে না আমার গরু, বলছে আপনার গরু, তিনি আসুন অকুপেশনে, আমি বিক্রি করতে চাই। এবং আরেকটা এখানে আছে যে প্রতিবেশীর সাথে দেখা করতে হলেও নাকি পারমিশন লাগে গভর্নমেন্ট। যদি কেউ প্রতিবেশীর সাথে দেখা করতে চান, who is not a Rohingya, he must take prior permission from the government, means military junta, which is very bad. আসলে এখানে একটি ইন্টারন্যাশনাল ল এর বিষয় রয়েছে, which is International Refugee Commissions 1951। আমরা আমাদের মতো কথা বললেই হবে না, it should have legal steps। 1951 ইন্টারন্যাশনাল রিফিউজি কমিশন যে কাজটি করেছে, সেই কাজে মায়ানমার ইজ নট এ সিগনেটারি স্টেট, বাংলাদেশ ইজ অলসো নট দ্য সিগনেটারি স্টেট। এই জায়গা থেকে দাঁড়িয়ে একটি স্ট্যান্ড পয়েন্ট যখন নেওয়া হয়, তখন মায়ানমার ডাইরেক্ট অস্বীকার করে ফেলে যে I didn't sign in the refugee convention. As I didn't sign in the refugee convention, I am not bound to obey the principles and the characteristics and the regulations of international law. আমি এটা মানতে বাধ্য না। আপনি আমার বাউন্ডারির ভিতরে ঢুকতে চাইবেন, আমি আপনাকে ঢুকতে দিব না, বিকজ আমি তো সাইন করি নাই। বড় লজিক্যাল
ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এক্সিট করা যায় না। এবং এটাও দেখা গেছে কিছুদিন আগে, এই যে তাদের যে কোকো বন্দর, তাদের যে আকিয়াব বন্দর, তাদের যে চিত্ত বন্দর, চায়না একেবারে র্যান্ডমলি বন্দরগুলি এখন ব্যবহার করতে পারছে। যে বন্দরগুলো ব্যবহার করা সাপেক্ষে চায়না ইজ গেটিং বেনিফিট। এখন আমার ধারণা দুইটা সলিউশন, এই কথা বলি আমি শেষ করছি। একটা সলিউশন প্রেসারাইজ ফ্রম দি ইন্টারন্যাশনাল এন্ড ইউনাইটেড নেশনস, দিস ইজ এ প্রেসার। আর আরেকটা সলিউশন হলো মায়ানমারের মধ্যে ডেমোক্রেসি এস্টাবলিশ করা, দিস ইজ এ সেকেন্ড সলিউশন। একটা সলিউশন এটা হতে পারে যে ইউনাইটেড নেশনস এর লবির মাধ্যমে এগেইন একটা রেজলিউশন পাস করে আসা, কিন্তু সে জায়গায় ব্যারিয়ার আছে। যেহেতু চায়না হলো সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, এই সিকিউরিটি কাউন্সিলের মেম্বার থাকাকালীন অবস্থায় চায়না যেহেতু ইজ গেটিং বেনিফিট ফ্রম বার্মা, এই জন্য চায়না উইল নেভার সাপোর্ট দিস রেজলিউশন। আর একটা ভেটো দিলেই বাকি সব অটোমেটিক আউট হয়ে যায়। খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন সেখানে। এখানে নির্ভর করবে হাউ ফার দি মুসলিমস আর মেইনটেইনিং লবি। Without being participating in the lobby, no one can do anything only by enforcing force. এটা সম্ভব নয় ওখানে। এখন আমি আরেকটা সলিউশন এভাবে বলতে চাই যে মায়ানমারের ডেমোক্রেসি কায়েম আমরা করতে পারবো না। একটা জিনিস খুব রহস্যজনক, ইরাকে ডেমোক্রেসি নাই, খুব উদ্বিগ্ন আমেরিকা। আফগানিস্তানে ডেমোক্রেসি নাই, আমেরিকা খুব উদ্বিগ্ন। আবার